ভেতর থেকে যদি সম্মান না আসে আমি কি করে তোমাকে সম্মান দেবো? দিতে পারবো না। আমি তো অভিনেতা নয়, আমি তো তোমার মতো বড় অভিনেতা নয়। ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে, হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে? নিশ্চয়ই। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ঠিকই তো বলেছে কল্যাণ জেঠু, এই অভিষেক হচ্ছে পাক্কা নাম্বার 1 চোর। না কল্যাণ জেঠু, আপনি চলে যান, ওর জন্য আপনাকেও চোর চোর শুনতে হচ্ছে, কি তাই না? অনেকে বলতো না অধিকারী গড় আবার কি? এই জেলা একটা পরিবারের নাকি? এই জেলা তো মেদিনীপুরের মানুষের। এই গড় বীরেন্দ্রনাথ শাসমলের গড়, এই গড় সুশীল দাঁড়ার গড়, এই গড় সতীশ সামন্তের গড়, এই গড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গড়, এই গড় ক্ষুদিরাম বোসের গড়, এই গড় মেদিনীপুরের মা ভাই বোনেদের গড়। অধিকারী গড় আবার কি? অধিকারী গড় আবার কি? নেই। কাথির সাধারণ জনগণ জানতেন না ওটা কার গড়। ভাইপোর থেকে আজকে জানতে পারলেন। ভাইপোর একটা বিশাল একটা দায়িত্ব আছে না, তার জন্য তো উনি কালীঘাট থেকে কাথি দৌড়ে গেছে, কাথি গ্রামবাসীকে জানানোর জন্য যে ওটা কার গড়। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমাকে ভয় দেখাবে, আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। এই চুপ। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করা। জিও ভাইপো, ভাইপো না, ভেপো। তুমি দেখিয়ে দিলে রাজনীতি কিভাবে করতে হয়। বাহ, আমরা এর আগে সিপিএম দেখেছি, কংগ্রেস দেখেছি, আমরা কখনো দেখিনি যে কোনো জনপ্রতিনিধি আরেকজন বিরোধী প্রার্থীকে এই ধরনের তার বাবা মা তুলে কথা বলে। তোমার কাছ থেকে আমরা শিখলাম। আচ্ছা, এটা কথা, তুমি কি ওই কাঁথিতে কি মস্তানি করতে গেছো? মানে তোমার কতটা পাওয়ার আছে সে পাওয়ার দেখাতে গেছো? ভাইপো, এসব পাওয়ার কিন্তু বেশি দিন থাকে না। এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয়, এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। আমার মনে হচ্ছে ভাইপো মঞ্চ থেকে গ্রামবাসীদেরকে দেখে একটু নেশাটা বেশি হয়ে গেছে, আর না হলে বারে উঠে গেছে। স্যার, ভাইপো এই ধরনের কথা বলছে, সেটা গরম করে দাও। হিম্মত আছে? ভাইপো একটু আস্তে। শুভেন্দুদার কানে যদি যায় না, তাহলে কিন্তু সেটা গরম তো শুনেছো, দেখোনি তো, একটু দেখবে সেটা গরম কাকে বলে। ওই দেখো, দেখেছো, এটাকে বলে সেটা গরম করে দেওয়া হয়। তুমি এরকম বড় বড় ডায়লগ দিও না। তুমি যেখানে দাঁড়িয়ে কথাটা বলছো না, ওটা কিন্তু শুভেন্দুদার জন্মস্থান, ওটা অধিকারী গড়। উনি ওখানে ছোট থেকে বড় হয়েছে। তুমি ওখানকার গ্রামবাসীদেরকে দেখে ওরকম বাড়ে উঠে যেও না। তোমার সামনে যারা বসে আছে গ্রামবাসীরা, ওনারা সবাই কিন্তু শুভেন্দুদারই লোক। ওখানে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিও না। কত বড় নেতা মন্ত্রী ওদের বাছাই আমরাও দেখবো। তোমার আর কি প্রবলেম আছে একটু বলে দাও মন খুলে। হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। হিম্মত আছে? হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। জিও ভাইপো, জিও। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করা। আপনি আমার বাপ তুলেছেন, আমি যদি বাপের বেটা হই আপনার উত্তরটা আমি 26 সালে দেব। আমার বলছে আমি 18 বছরের বড়, আমি তুই তো কারি করছে আমাকে। আমি কাউকে তুই তো কারি করি না, কিন্তু বেঈমানদের আমি তুই তো কারিই করব। যারা বিশ্বাসঘাতক তাদের আমি তুই তো কারি। ভাই, ভেতর থেকে যদি সম্মান না আসে আমি কি করে তোমাকে সম্মান দেবো? দিতে পারবো না তো। আমি তো অভিনেতা নয়, আমি তো তোমার মতো বড় অভিনেতা নয়।
তুই বড়দেরকে সম্মান করবি কি করে? তোকে তো সেই শিক্ষাটা দেওয়া হয়নি যে বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে আচরণ করতে হয়, আর মঞ্চে উঠে সাধারণ মানুষের সাথে কীভাবে ভাষণ দিতে হয়, সেই শিক্ষাটা তোকে দেওয়া হয়নি। সঠিক বলেছেন। আর তুই অভিনেতা কী করে হবি? অভিনেতা হতে গেলে তারও একটা শিক্ষার প্রয়োজন আছে। আর তুই তো একটা বড় চোর। পাথর থেকে কোটি কোটি টাকা ঘাবলা করেছো, চুরি করেছো, দুর্নীতি করেছো এই বাংলার শাসকের থেকে। এই কারণেই বললাম বন্ধুরা, এক মাসেই আমাদের নতুন সরকার আসায় ৭২ কোটি কত লক্ষ টাকা এক মাসে পাথর থেকে ইনকাম হয়েছে। এক মাস পূরণ হয়েছে, এই এক মাসে পাথর থেকে আমরা ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা পড়েছে। অর্থাৎ মাসে ৭৫ থেকে ১০০ কোটি টাকা, মানে আপনারা বুঝতে পারছেন যে মিনিমাম ১,০০০ কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে আমরা বীরভূম থেকে সরকারের কোষাগারে জমা দিতে পারি। কিন্তু অতীতে কি হয়েছে? অতীতে যা হয়েছে তা শুনলেই কিভাবে বীরভূম একটি তথাকথিত যুবরাজ এবং পিসিমণির তোলাবাজির ক্ষেত্র ছিল। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ কোটি টাকা, ২০ কোটি টাকা কালেকশন। সেই কালেকশনটা আমরা এক ধাক্কায় শুধুমাত্র এই অফিসারেরা, এই ভূমি দপ্তরের আধিকারিক, এই এমভিআই, এই পুলিশ, এই প্রশাসন, শুধু পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা বদলে যাওয়ার কারণে আর পাথর থেকে যে চুরি সেটা আমরা প্রকাশ্যে এনেছি। অর্থাৎ এখানে সরকারি রাজস্ব লুট করে পার্টির তহবিল ভর্তি করা হতো। এক মাসের মধ্যে এই ব্যবস্থার আমরা বদল এনেছি। এটাই পরিবর্তন, এটাই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট। তো অনেকে বদমাইশি করছে, কিছু গেট থেকে খবর আসছে, প্রশাসনই জানাচ্ছে যে পাথরের উপর ডাস্ট ছড়িয়ে দিচ্ছে, যে ডাস্টের গাড়ি বলে বিনা ডিসিআরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কঠোরভাবে তাদেরকে ফাইন করতে বলা হয়েছে, প্রয়োজনে দ্বিগুণ ফাইন করা যায় কিনা তা দেখতে বলা হয়েছে। প্রশাসন সেই ব্যবস্থাও গ্রহণ করছে। এটি হচ্ছে বীরভূমের পাথরের চিত্র। আপনারা হিসেব কষে নেবেন, এর আগে আপনারা হিসেব দিয়েছি যে কি স্তরে এই চুরি হয়েছে। তুই বিশাল বড় একটা চোর, যার জন্য তুই প্রত্যেকটা মঞ্চে উঠে এই ধরনের অভিনয় করে আসিস। আর তোর অভিনয় যে আজকে ২০২৬-এ বাংলার জনগণ দেখতে পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই রুমে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যেখানে তাকে ইন্ট্রোগেট করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে, সেই রুমে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ইন্ট্রোগেশনের যে প্রসেস সেটা কিন্তু ভিডিও রেকর্ড করা হবে। যে এক মাসে শুধু এই টাকাটা এসেছে, তাহলে সারা বছর আর ৩৬৫ দিন প্লাস ১৫ বছর এরা শাসকে ছিল, তাহলে কয়েক হাজার কোটি কোটি টাকা এরা দুর্নীতি করেছে। আর যার জন্যই আজকে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য একবার দিল্লি দৌড়াচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে দৌড়াচ্ছে, পিঠ বাঁচানো ধান্দায়। শুধু অভিষেক ব্যানার্জি নয়, এর সাথে এদের যত তৃণমূলের নেতা নেত্রীরা আছে নিচু থেকে উপর লেভেল পর্যন্ত কোটি কোটি টাকার ঘাপলা। ২৬-এ যদি সরকার পরিবর্তন না হতো, হয়তো আগামী ভবিষ্যতে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশে পরিণত করে দিত।